চিন্তা করে বলুন তো, শিবির শব্দটা যখন সামনে আসে তখন আপনার মাথায় কোন বিষয়টা কাজ করে? শিবির আসলে কেমন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। শিবির মানে হচ্ছে রক কাটাকাটি। শিবির মানে হচ্ছে মেধাবী ও ধর্মবিরোধের সংগঠন। মিডিয়া, টক শো এবং বিভিন্ন প্রচারণার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী এটা প্রতিষ্ঠিত যে শিবির মানেই হচ্ছে সন্ত্রাসী সংগঠন, শিবির মানে হচ্ছে রক কাটাকাটি। শিবির আসলে কতটা ভয়ঙ্কর, এত কিছুর পরেও লোক মুখে একটা জিনিস প্রচলিত, শিবিরের ছেলেরা প্রচন্ড মেধাবী হয়। এই কথারই বা সত্যতা কতটুকু? চলুন আজকে আমরা শিবিরের দুটো দিক নিয়ে আলোচনা করি। শিবিরের ভালো ফেস এবং শিবিরের মন্দ ফেস। শিবিরের ভালো দিক এবং মন্দ দিক নিয়ে দুইটা ফেজে আজকে আমরা শিবির সম্পর্কে আলোচনা করব। আসুন আগে জেনে নেই শিবিরের জন্মের ইতিহাস। ইসলামী ছাত্র শিবিরের জন্ম 1971 সালে স্বাধীনতা সময়কালীন ইসলামী ছাত্র সংঘ নামে শুরু হলেও পরবর্তীতে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে জেনারেল জিয়ার শাসনামলে যখন জামাতকে রাজনীতিতে পুনর্বাসিত করা হয়, তখন জামাতের সহযোগী ছাত্র সংগঠন হিসেবে পূর্ব বাংলা ছাত্র সংঘটাকে ইসলামী ছাত্র শিবির হিসেবে 1977 সালে ছাত্র শিবির নামে পুনঃনামকরণ করার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করে। শিবিরের বিরুদ্ধে রক কাটার অসংখ্য অভিযোগ থাকলেও মানুষের মধ্যে প্রচলিত আছে যে শিবিরের ছেলেরা অত্যন্ত মেধাবী, নম্রভদ্র এবং ধর্মভীরু হয়ে থাকে। তার জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে কমিটি ঘোষিত হয়, সেই কমিটির অধিকাংশ নেতাই, সভাপতি, সাধারণ সম্পাদক সহ অধিকাংশ নেতাই বিভিন্ন হলের, বিভিন্ন সাবজেক্টের, বিভিন্ন ডিপার্টমেন্টের টপার হিসেবে পরিচিত। গত আওয়ামী লীগ সরকারের আমলে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে বলা হয় যে ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করতে হলে ছাত্রলীগ এবং ছাত্রদল সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের মধ্যে মেধার বিকাশ এবং মেধাবীদেরকে মূল্যায়িত করার মাধ্যমে ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব বাছাই করার জন্য গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ করা হয়। শিবিরের রাজনীতির একটা আলোচনায় আমি বলছিলাম যে ইসলামী ছাত্র শিবিরের জন্মলগ্ন থেকে তাদের কর্মী মূল্যায়ন, কর্মী সংগ্রহের পুথিকাগার হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং মক্তব থেকে শুরু হয় তাদের কর্মী সংগ্রহ। এই পর্যায়ে তারা বিভিন্ন কোমলমতি শিক্ষার্থীদেরকে পড়াশোনা, বিভিন্ন গাইডেন্সের মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে সদস্য হিসেবে প্রাথমিক পর্যায়ে ছাত্র শিবিরের সমর্থক হিসেবে তাদেরকে তৈরি করে। পরবর্তীতে তাদের অনেকগুলো ধাপ পেরিয়ে সমর্থকের পরে সাথী এবং তারপরে সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তারা ইসলামী ছাত্র শিবিরের প্রকৃত কর্মী হিসেবে, আদর্শিক কর্মী হিসেবে মূল্যায়িত হয় এবং এই সদস্যদের ভোটেই পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শাখা এবং আঞ্চলিক শাখাগুলোর কমিটি নির্ধারিত হয় এবং এই সদস্যরা সদস্য হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা সাথীকে প্রথম পর্যায়ে তাকে সমর্থক হিসেবে সমর্থক ফর্ম পূরণের মাধ্যমে সেটা কেন্দ্রীয় সভাপতির মাধ্যমে অনুমোদিত হয় এবং পরবর্তীতে তাকে সাথী হিসেবে মূল্যায়িত করা হয় এবং সাথী হওয়ার পরে তাকে বিভিন্ন ধরনের ধর্মীয় বই পুস্তক পড়তে হয়, কোরআন শরীফ তেলাওয়াত, হাদিস তেলাওয়াত এবং ডায়েরি মেনটেন করতে হয়। এই সাথী থেকে শুরু করে যখন তাকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়, সেই সদস্য হওয়ার মাধ্যমে একজন ইসলামী ছাত্র শিবিরের কর্মী পূর্ণাঙ্গ শিবিরের অংশ হিসেবে মূল্যায়িত হয়। ইসলামী ছাত্র শিবির মেধাবীদের মূল্যায়ন করে এবং প্রাথমিক প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, দাখিল মাদ্রাসা, আলিম পর্যায়ে, ইন্টারমিডিয়েট পর্যায়ে এবং ইউনিভার্সিটি পর্যায়ে যেসব অর্থের অভাবে যেসব শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে না, তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার মাধ্যমে, তাদেরকে বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে, বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়ার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির বিভিন্ন পর্যায়ের ছাত্রদেরকে সহযোগিতা করে থাকে এবং এই সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু সত্যিকার অর্থে তাদের যে কর্মী, তাদের যে সমর্থক, তাদের যে সদস্য, তাদেরকে নির্বাচিত করে নেয়। এর আগে আমি বলছিলাম একটা আলোচনায়, ইসলামী ছাত্র শিবিরের টার্গেটেড কর্মী হয় তারা তারা তাদেরকে কর্মী হিসেবে সিলেক্ট করে যারা প্রত্যেকটা ক্লাসে মেধাবী হয়ে থাকে। ক্লাসের টপারদেরকে টার্গেট করে তাদের রাজনীতি পরিচালিত হয় এবং এই টপারদেরকে দলে ভেড়ানোর জন্য যত ধরনের
কূটকৌশল অবলম্বন করার প্রয়োজন হয়, যত ধরনের টেকনিক অবলম্বন করার প্রয়োজন হয়, সকল প্রকার টেকনিক সম্পর্কে শিবিরের যারা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ইউনিটের বিভিন্ন আঞ্চলিক শাখার যারা সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণের কার্যকাল সময়টাকে সমাপ্ত করার পরে এইসব দায়িত্বশীলরা যখন তাদের বিভিন্ন শাখাগুলোতে দায়িত্ব পালন করতে যায়, তারা তাদের প্রশিক্ষণের সময়কালে যেই তথ্যগুলো তারা সেখান থেকে পায়, যে প্রশিক্ষণটা তারা পায়, সেই প্রশিক্ষণটার যথাযথ মূল্যায়ন করার মাধ্যমে তারা এই মেধাবীদেরকে দলে ভিড়িয়ে নেয়। আপনি দেখবেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টপ মেধাবী যারা, শিক্ষা প্রতিষ্ঠানের 1 থেকে রোল নাম্বার 10-এর মধ্যে যে মেধাবীরা, এই মেধাবীরা কিন্তু ইসলামী ছাত্র শিবির করে। কারণ হচ্ছে এদেরকে একদম প্রাইমারি পর্যায়ে টার্গেট করা হয়, এখান থেকে এদেরকে সেকে সেকে তুলে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যায়ে থেকে যখন আপনি মেধাবীকে সিলেক্ট করে নিয়ে আসবেন, হাই স্কুল পর্যায়ে বাদ গিয়ে কলেজ পর্যায়ে যখন আপনি সেই মেধাবীকে আবার কোনো জায়গায় রিপ্লেস করবেন, সে কিন্তু তার মেধার মূল্যায়নটা প্রত্যেকটা জায়গায় রেখে যায়। কলেজ লাইফ শেষ করে যখন ইউনিভার্সিটি পর্যায়ে এরা ভর্তি পরীক্ষার মাধ্যমে মূল্যায়িত হয়, তখন কিন্তু সেই যে শাখাটা, আঞ্চলিক শাখা যেটা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে কমিটিগুলা, এই কমিটিগুলাতে এই সদস্যরা ছাত্র শিবিরের পক্ষে বিভিন্ন ধরনের অবদান রাখে। ছাত্র শিবিরের ছেলেরা যে কতটা মেধাবী এটা বুঝতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের নেতা মির্জা গালিবের বক্তব্যগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে তাদের মেধার প্রখরতা কতদূর। তারা প্রচুর পরিমাণে পড়াশোনা করে। ছাত্র শিবিরের সমর্থক থেকে শুরু করে সাথী এবং কর্মী পর্যায়ে, সদস্য পর্যায়ে যাওয়ার জন্য তাদের যে পরিমাণ পড়াশোনা করার প্রয়োজন হয়, যে পরিমাণ বই পুস্তক, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে যে পরিমাণ জ্ঞান অর্জনের তাদের প্রয়োজন হয়, এই প্রয়োজনীয়তার কারণেই ছাত্র শিবিরের ছেলেরা দিনে দিনে মেধাবী হয়ে ওঠে এবং তারা বিভিন্ন সেক্টরে তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়। শিবির রক্কাটা নাকি মেধাবী, চলুন ফলাফল দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতাদের একাডেমিক ফলাফলের চমক নিয়ে সাম্প্রতিক সময়ে কালবেলা একটি সংবাদ প্রচার করে। চলুন সেই সংবাদটা দেখে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কাইম ও সেক্রেটারি জেনারেল SM ফরহাদের আত্মপ্রকাশের পর এবার 14 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এসেছে। বুধবার 2 অক্টোবর সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত এই কমিটির কয়েকজনের অভূতপূর্ব একাডেমিক সাফল্য ও ফলাফল অর্জনের কথা জানা গেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কাইম অন্যতম। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলের নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78। তবে স্নাতকোত্তরে সাদেক কায়েমের সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি। সাদিক খাগড়াছড়ি বাইতুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুস শরফ থেকে আলিম পাশ করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। তিনি অনার্সে 3.93 সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টার্স প্রথম সেমিস্টারে আউট অফ 4-এ সিজিপিএ অর্জন করেন। তার বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়। কমিটিতে থাকা ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম স্নাতকের ফলে বিভাগে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছেন। 2018-19 সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী বর্তমানে স্নাতকোত্তরের 2য় সেমিস্টারে অধ্যয়ন করছেন। স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে তার ফল সিজিপিএ 4/4। কমিটিতে বাইতুল মাল অর্থ সম্পাদক হিসেবে আছেন 2015-16 সেশনের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের শিক্ষার্থী আলাউদ্দিন আবিদ। তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে বলে জানা গেছে। মামলার বোঝা বয়ে বেড়ানো, কারাবরণ করা, এই ইয়ারড্রপ দেওয়া সহ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি অনার্সের ফলে সিজিপিএ 4-এর মধ্যে 3.68 এবং মাস্টার্সে 3.76 অর্জন করেছেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। দাখিল ও আলিম শেষ করেছিলেন সেখানকার একটি মাদ্রাসা থেকে। তখন থেকে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় জেলে যেতে হয়েছিল 4 বার, আর জেলে ছিলেন প্রায় 19 মাস। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেও অন্য আরেকটি মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় ফের কারাগারে যেতে হয় তাকে। কমিটিতে থাকা স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন 2019-20 সেশনের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছিলেন।
বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম সেমিস্টারে অধ্যয়ন করছেন। বিভাগের সর্বশেষ সেমিস্টার ফাইনাল পরীক্ষা তার সিজিপিএ 3.92 বলে জানা গেছে। পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যরা হলেন প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের 2017-18 সেশনের হোসাইন আহমেদ জোবায়ের, অফিস সম্পাদক ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের 2018-19 সেশনের ইমরান হোসাইন, দাওয়া ও ছাত্র কল্যাণ সম্পাদক আরবি বিভাগের 2018-19 সেশনের হামিদুর রশিদ জামিল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক বিভাগের 2018-19 সেশনের নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ফলিত রসায়ন ও কেমিক্যাল বিভাগের 2018-19 সেশনের মোহাম্মদ ইকবাল হায়দার। পদায়িত প্রত্যেকটা সদস্য তাদের নিজস্ব নিজ নিজ ডিপার্টমেন্টে অত্যন্ত ভালো ফলাফল করে একাডেমিক দিক থেকে টপার হিসেবে বিবেচিত হয়ে আসছেন। শিবিরের বিরুদ্ধে রক কাটার যত অভিযোগ তার 1/4 রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের হাতে অসংখ্য বাম দল, ছাত্রলীগ, ছাত্র দলের নেতাকর্মীর রক কাটার অভিযোগ আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি। সেই পত্রিকার তথ্যসূত্র ধরে চলুন আজকে আমরা শিবিরের রক কাটার ইতিহাসের যে বর্ণনা বিভিন্ন মিডিয়ায় এসেছে সেগুলো পর্যালোচনা করি। হত্যা, রক্তপাত, চোখ উপড়ে ফেলা, সাইকেলের স্পোক কানের ভিতর ঢুকিয়ে মগজ বের করে ফেলা আর রক কর্তনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যাত্রা। 1978 সালের 6 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে এক সভার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি শুরু করে। শিবির হত্যা আর রক কাটার রাজনীতির বর্বরতায় ছাত্রলীগ সহ অপরাপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনের বাধাকে অতিক্রম করতে সক্ষম হয়। প্রথমে মসজিদ কেন্দ্রিক প্রচার প্রচারণা চালালেও পরবর্তীতে সশস্ত্র অবস্থান নিতে থাকে জামাতে ইসলামীর এই ছাত্র সংগঠন। 80-র দশকের শুরু থেকে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে রক্তাক্ত করে তোলে মতিহারের সবুজ চত্বর। সংঘর্ষ, হামলা, গুপ্ত হামলায় শিবিরের হাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একের পর এক প্রাণ বলি হতে থাকে। এক পর্যায়ে শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। রাজশাহীতে শিবির প্রথম নির্মম এবং বর্বর হত্যাকাণ্ডটি ঘটায় 1988 সালের 31 মে। ওই দিন দিনের বেলায় প্রকাশ্যে শিবির ক্যাডাররা রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে 4 হাত পায়ের রগ কেটে হত্যা করে। শত শত শিক্ষক শিক্ষার্থীর সামনে এমন নির্মম ঘটনার জন্ম দিয়ে স্বরূপে হাজির হয় ছাত্র শিবির। একের পর এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। তবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরেও থেমে থাকেনি শিবিরের বর্বরতা। 1982 থেকে 1993 সাল পর্যন্ত কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়েই প্রায় শতাধিক সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্র শিবির। আর 2010 সাল পর্যন্ত শিবিরের বর্বরতায় ছাত্রলীগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের 28 জন শিক্ষার্থী নিহত হয়। আহত হয় সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী। এ সময় শিবিরের কাছে টার্গেটকৃতদের আহত করার অভিনব কৌশল ছিল হাত পায়ের রগ কাটা। একেবারে মেরে না ফেলে হাত পায়ের রগ কেটে দিয়ে ভয়ানক ত্রাসের জন্ম দেয় তারা। জানা গেছে এক দশকে শিবির প্রতিপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মীর হাত পায়ের রগ কেটে দিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণে বাধ্য করেছে। 1982 সালের 11 মার্চ প্রথমবারের মতো শিবির ক্যাডাররা চাঁপাইনবাবগঞ্জ থেকে 3 বাস ভর্তি বহিরাগত সন্ত্রাসী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর হামলা চালায়। এই হামলার ঘটনায় ছাত্রলীগ সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে শিবিরের বহিরাগত 4 জন কর্মী মারা যায়। শিবিরের হামলায় মারা যায় ছাত্রলীগের নেতা মীর মোস্তাক এলাহী। এই সহিংস ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। এই ঘটনার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টায় কিছুটা ভাটা পড়ে শিবিরের। তবে তারা বসে থাকেনি। বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে শিবির চট্টগ্রামের মতো একই কায়দায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রে রেখে বিশ্ববিদ্যালয়ের চারপাশে তাদের শক্তিমত্তা বাড়িয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামগুলোতে তারা বানিয়েছে তাদের মিনি ক্যান্টনমেন্ট। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রাম বিনোদপুর, বুধপাড়া, মেহেরচণ্ডী গ্রামে শিবিরের অনেক কর্মী ও ক্যাডার স্থানীয় মেয়েদের বিয়ে করে এসব গ্রামে নিজেদের শক্তি বাড়িয়েছে। এছাড়া আত্মীয়তা সূত্রে আবদ্ধ হওয়ার কারণে শিবিরের এসব কর্মী ও ক্যাডারদের কথায় স্থানীয় অনেকেই জামাত শিবিরের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এভাবে একে একে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। ওই এলাকাগুলোতে নিজেদের অবস্থান তৈরি করে ফেলে খুব শক্তিশালীভাবেই। ১৯৮৮ সালের জুলাই মাসের একদম শুরুর দিকে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শিবির ক্যাডাররা হামলা চালায় জাসদ ছাত্রলীগ নেতা কর্মীদের উপরে। সেদিনের অতর্কিত সেই হামলায় গুরুতর আহত হন আমির আলী হল ছাত্র সংসদের জিএস ও জাসদ ছাত্রলীগ নেতা প্রিন্স সহ ২০-২৫ জন। একই মাসের ১৭ জুলাই ভোরে সবাই যখন গভীর ঘুমে, ঠিক সেই সময়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শিবির ক্যাডাররা জাসদ ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহ মখদুম হলে এস এম হল আক্রমণ চালিয়ে জাসদ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ও সিনেট সদস্য আইয়ুব আলী খান, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য আহসানুল কবির বাদল এবং হল সংসদের ভিপি নওশাদের হাত পায়ের নখ কেটে দেয়। ১৯৮৮ সালের আগস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবনে ছাত্র শিবির বোমা হামলা করে। এতে অধ্যাপক ইউনূস বেঁচে গেলেও তার বাড়ির কর্মচারী আহত হয়। ১৯৮৯ সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী চকপাড়ায় ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতের নখ কেটে দেয় শিবির ক্যাডাররা। ১৯৯০ সালের ২২ জুন ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে শিবিরের সংঘর্ষে নিহত হন শিবির নেতা খলিলুর রহমান। এভাবেই একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলেও ৯০-এর গণ-অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত বিশ্ববিদ্যালয় দখলের সকল চেষ্টা ব্যর্থ হয় শিবিরের। অতঃপর ১৯৯১ সালে জামায়াতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় বিএনপি। একের পর এক দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সরকারি ছাত্র সংগঠন ও ছাত্র শিবির নিজেদের ক্ষমতার জানান দিতে শুরু করে। শিবির শুধু হল বা ক্যাম্পাস দখল করেই ক্ষান্ত থাকেনি, তাদের লক্ষ্য ছিল সুদূর প্রসারী। তাই নিজেদের টার্গেট করা প্রতিষ্ঠানে প্রশাসনিক পদগুলোতেও নিজেদের সমর্থকদের অবস্থান নিশ্চিত করে ছাত্র শিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিসি থেকে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত সকল স্তরে নিজেদের দলীয় সমর্থকদের বসিয়ে রাবি দখলের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে শিবির। ১৯৯২ সালের ১৭ মার্চ পবিত্র রমজান মাসে চট্টগ্রামের কুখ্যাত সিরাজুস সালেহীন বাহিনী সহ কয়েক হাজার সশস্ত্র বহিরাগত শিবির সন্ত্রাসী রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টার সময় অতর্কিত হামলা চালালে জাসদ ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত পিটু নিহত হয় এবং জাসদ ছাত্রলীগের আইভী, নির্মল, লেমন, রুশো, জাফু, ফারুক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাজেশ সহ প্রায় ১৫০ শতাধিক ছাত্রছাত্রী আহত হয়। এদের অধিকাংশেরই হাত পায়ের নখ কেটে দেয়া হয় এবং রাজেশের কবজি কেটে ফেলে ছাত্র শিবির। এই হামলার সময় শিবির ক্যাডাররা এস এম হল, আমির আলী হল এবং লতিফ হলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ব্যাপক আকারে গান পাউডারের ব্যবহার করায় হলের জানালার কাঁচগুলো গলে গিয়েছিল। হলের অসংখ্য রুম ভস্মীভূত হয়ে যায় এবং হলের অনেক প্রয়োজনীয় আসবাবপত্রের সাথে মূল্যবান কাগজপত্রও নষ্ট হয়ে যায়। লতিফ হলের অনেকগুলো কক্ষ এখনো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এই হামলার তীব্রতা এতই ছিল যে বেলা ১১টায় শুরু হওয়া হামলা রাত ৩টায় বিডিআর নামানোর আগ পর্যন্ত বন্ধ করা সম্ভব হয়নি। রাসায়নিক দ্রব্যের দ্বারা হলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আগামী দিনের ইতিহাসে কলঙ্কিত হিসেবেই লিপিবদ্ধ থাকবে। ১৯৯২ সালের ৭ই মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পার্শ্ববর্তী নতুন বুধপাড়ায় শিবির ক্যাডার মোজাম্মেলের বাড়িতে বোমা বানানোর সময় শিবির ক্যাডার আজির সহ অজ্ঞাতনামা অন্তত আরও ৩ জন নিহত হয়।
বিস্ফোরণে পুরো ঘর মাটির সাথে মিশে যায় এবং টিনের চাল কয়েকশো গজ দূরে গাছের ডালে ঝুলতে দেখা যায়। পরবর্তীতে পুলিশ মহল্লার একটি ডোবা থেকে অনেকগুলো খণ্ডিত হাত পা উদ্ধার করে। যদিও শিবির আজিবর ছাড়া আর কারো মৃত্যুর কথা স্বীকার করেনি। পুলিশ বাদী হয়ে মতিহার থানায় শিবির ক্যাডার মোজাম্মেলকে প্রধান আসামি করে বিস্ফোরক ও হত্যা মামলা দায়ের করে। প্রায় ৫ বছর পলাতক থাকার পর মামলা ম্যানেজ করে মোজাম্মেল এলাকায় ফিরে আসে এবং জামাতের রাজনীতিতে পুনরায় সক্রিয় হয় বলে অভিযোগ রয়েছে। ১৯৯৩ সালের ১৭ই জানুয়ারি রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী হল এবং শিবির নিয়ন্ত্রিত জোহা হল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদ ইয়াহিয়া নামে একজনের মৃত্যু হয়। ১৯৯৩ সালের ৬ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সাধারণ ছাত্রছাত্রীদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের উপর শিবিরের হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ ও নতুন এবং ছাত্র ইউনিয়নের তপন সহ ৫ জন ছাত্র নিহত হয়। ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তখন শিবির ক্যাডাররা হামলা চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বিএনপি নেত্রী মিসেস জেলেনা চৌধুরীর সেই সময় ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ পুত্র জোবায়ের চৌধুরী রিমুর হাত পায়ের রগ কেটে দেয়। এতেই ক্ষান্ত হয়নি ঘাতকেরা। মেঝেতে পড়ে থাকা রিমুকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা। ১৯৯৪ সালে ক্যাম্পাস থেকে বিতাড়িত ছাত্র মৈত্রী নেতা প্রদ্যুৎ রুদ্র চৈত্রী পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসার পথে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনের রাস্তায় তার হাতের কবজি কেটে নেয় শিবির কর্মীরা। ১৯৯৫ সালের ১৩ই ফেব্রুয়ারি মাসে শিবির কর্মীরা বিশ্ববিদ্যালয়ে পার্শ্ববর্তী ১৪ নামক স্থানে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল সন্ধ্যা বাসে হামলা চালিয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী নেতা দেবাশীষ ভট্টাচার্য রূপমকে বাসের মধ্যে যাত্রীদের সামনে কুপিয়ে হত্যা করে। হত্যার আগে বর্বর শিবির ক্যাডাররা তার হাত ও পায়ের রগ কেটে নেয়। ১৯৯৫ সালের জুলাই মাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর সশস্ত্র শিবির কর্মীরা হামলা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদের হাতের কবজি কেটে নেয়। এ হামলায় প্রায় ২৫ জন ছাত্রদল নেতা কর্মীর হাত পায়ের রগ কেটে নেয় শিবির ক্যাডাররা। ১৯৯৬ সালে জাসাস রাবি শাখার সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে এবং ছাত্রদল নেতা ডুপ্লের হাত পায়ের রগ কেটে নেয় ছাত্র শিবির। এদের বাঁচাতে এসে ২ জন সহপাঠী ছাত্রী এবং একজন শিক্ষকও আহত হন সে সময়। ১৯৯৭ সালে বঙ্গবন্ধু পরিষদের রাবি শাখার সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, জিয়া পরিষদ নেতা হাবিবুর রহমান আকন্দ সহ প্রায় ২০ জন শিক্ষকের বাসায় বোমা হামলা ও অগ্নিসংযোগ করে ইসলামী ছাত্র শিবির। ১৯৯৭ সালের গভীর রাতে রাবি ক্যাম্পাসে বহিরাগত শিবির সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ নেতা কর্মীরা আহত হয়। রাবি জিমনেশিয়াম পুলিশ ক্যাম্পেও বোমা হামলা করে ছাত্র শিবির। ১৯৯৮ সালে শিক্ষক সমিতির মিটিং থেকে ফেরার পথে রাবি শহীদ মিনারের সামনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্র শিবির। ছাত্র কর্মচারীদের প্রতিরোধে অধ্যাপক ইউনুস প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হন তিনি। ১৯৯৯ সালে রাবিতে অবস্থিত ৭১-এর গণকবরের স্মৃতিসৌধ নির্মাণের জন্য স্থাপিত ভিত্তিপ্রস্তর রাতের আধারে ছাত্র শিবির ভাঙতে গেলে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী তাতে বাধা দেন। ফলে শিবির ক্যাডাররা তাকে কুপিয়ে আহত করে এবং ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলে। ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলমগীর পাকিস্তানে তৈরি রিভলভার, গুলি ও গান পাউডার সহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ২০০১ সালে রাবি ছাত্রী হলে বহিরাগত অনুপ্রবেশকে কেন্দ্র করে অনুষ্ঠিত ছাত্রী বিক্ষোভে সশস্ত্র ছাত্র শিবির কর্মীরা কমান্ডো হামলা চালায় এবং ছাত্রীদের লাঞ্ছিত ও রক্তাক্ত করে। ২০০১ সালের অক্টোবরের শেষ সপ্তাহে রাবি অধ্যাপক সনৎ কুমার সাহাকে ছাত্র শিবির কর্মীরা হাত পা বেঁধে জবাই করার চেষ্টা করে,
কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা টের পাওয়ার ফলে তাদের হস্তক্ষেপে তিনি প্রাণে বেঁচে যান। 2002 সালে রাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা সুশান্ত সিনহাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হাত পা ভেঙে দেয় শিবির কর্মীরা। 2004 সালের 25 জুলাই শিবির ক্যাডার রবি এবং রোকনের নেতৃত্বে প্রায় 15-20 জনের একটি দল রাবি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুশান্ত সিনহার উপর হামলা চালায়। ইট দিয়ে জখম করার পাশাপাশি তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চালায় শিবির ক্যাডাররা। 2004 সালে রাবি ছাত্রী হলে বহিরাগত অনুপ্রবেশকে কেন্দ্র করে অনুষ্ঠিত ছাত্রী বিক্ষোভে সশস্ত্র ছাত্র শিবির কর্মীরা হামলা চালায়। 2004 সালের 30 অক্টোবর জামাতের বর্তমান রাজশাহী মহানগরের আমির আতাউর রহমান এবং প্রক্টর নুরুল আফসারের উপস্থিতিতে ছাত্রীদের মিছিলে হামলা চালিয়ে শিবির ক্যাডাররা প্রায় অর্ধশতাধিক ছাত্রীকে রক্তাক্ত করে। 2004 সালের 24 ডিসেম্বর ফজরের নামাজের ওয়াক্তে প্রাতঃভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় নিজ বাসভবনে খুব কাছে ধারালো অস্ত্র হাতে অধ্যাপক ইউনূসের উপর হামলা চালায়। পরে তারা কুপিয়ে প্রগতিশীল এই শিক্ষককে হত্যা করে। যদিও এই হত্যা মামলায় জেএমবির 2 জন সদস্যকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরেও এলাকাবাসী অনেকেরই মতামত হচ্ছে ছাত্র শিবিরের ক্যাডাররাই তাকে হত্যা করেছিল। উল্লেখ্য 1988 ও 1998 সালে 2 দফায় ছাত্র শিবির তাকে হত্যার চেষ্টা করেছিল। 2005 সালের 10 ডিসেম্বর সন্ধ্যায় জুবেরি ভবনের সামনে রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম চন্দনের উপর হামলা চালিয়ে তার রগ কেটে নেয়ার চেষ্টা চালায় শিবির ক্যাডাররা। 2006 সালের 2 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী শিক্ষক মহিউদ্দিন এবং রাবি ছাত্র শিবির সভাপতি মাহবুব আলম সালেহীন সহ আরো 2 জন শিবির ক্যাডার মিলে একযোগে অতর্কিত হামলা চালিয়ে রাবির ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের অধ্যাপক আবু তাহেরকে হত্যা করে। 2006 সালের 21 আগস্ট রাবিতে অনুষ্ঠিত সেকুলারিজম ও শিক্ষা শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার অপরাধে অধ্যাপক হাসান আজিজুল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। প্রকাশ্য সমাবেশে তারা অধ্যাপক হাসান আজিজুল হকের গলা কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার ঘোষণা দেয়। 2007 সালের 8 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 সাংবাদিকের উপর হামলায় জড়িত থাকার অপরাধে রাবি প্রশাসনের কর্মকর্তা শিবির ক্যাডার মোকাররম আব্দুল্লাহ মনি র্যাব কর্তৃক আটক হয়। 2007 সালের 10 সেপ্টেম্বর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হত্যা মামলার চার্জশিট উপস্থাপনের সময় সিআইডি জানায় যে জেএমবি নেতা আব্দুর রহমান এই হত্যাকাণ্ডে 5 শিবির ক্যাডারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 2009 সালের 28 মে রাবি ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় সহিংসতায় নেতৃত্ব দানকারী শিবির ক্যাডার সাইদুর রহমান ওরফে সাইদুরকে পুলিশ রাবি সংলগ্ন একটি শিবির নিয়ন্ত্রিত মেস থেকে আটক করে। 2009 সালের 24 আগস্ট ছাত্রলীগের 2 জন কর্মীকে ছুরিকাঘাতে আহত করার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9 শিবির ক্যাডারকে পুলিশ আটক করে। 2009 সালের 6 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল শাখার সভাপতি শিবির ক্যাডার একরামুল পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে পুলিশের হাতে আটক হয়। 2009 সালের 26 অক্টোবর মতিহার থানাসহ রাজশাহীর বিভিন্ন থানায় দায়েরকৃত বিস্ফোরক, অস্ত্র, নারী নিপীড়ন ও অধ্যাপক ইউনূস হত্যা মামলার আসামি শিবির ক্যাডার জাফর বাবুকে পুলিশ রাজশাহী শহরের কাটাখালী মিউনিসিপ্যালিটি এলাকা থেকে গ্রেপ্তার করে। 2009 সালের 15 নভেম্বর রাবির 3টি হলে অভিযান চালানোর সময় পুলিশ শিবির ক্যাডার হাসমত আলী ওরফে লিটনকে গান পাউডার ও বিভিন্ন জীবনহানিকর রাসায়নিক দ্রব্য সহ আটক করে। 2010 সালের 8 ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শিবির আবারও রগ কাটার রাজনীতিতে ফিরে আসে। এই দিন ছিল শিবিরের রগ কাটার সবচেয়ে সফল অভিযান। ওই দিন গভীর রাতে হামলায় শিবির ক্যাডাররা ছাত্রলীগ কর্মী ফিরোজ মাহমুদ, আরিফুজ্জামান, শহীদুল ইসলাম এবং সাইফুর রহমান বাদশার রগ কেটে দেয়। সেদিনের হামলায় শাহ মখদুম হলের আবাসিক শিক্ষার্থী ফারুক হোসেন নামের অপর এক ছাত্রলীগ কর্মীর রগ কেটে দেয়ায় ও পিঠে হাসুয়ার কোপে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। পরে তার লাশ ম্যানহোলের ভিতরে লুকিয়ে রাখে দুর্বৃত্তরা।
এই হত্যাকাণ্ডের পরে কার্যত তারা ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়। ফারুক হত্যার পরে তারা ক্যাম্পাস থেকে বিতাড়িত হলেও থেমে থাকেনি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড। 2010 সালের মার্চে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করতে এসে বিনোদপুর বাজারে 3 ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করে শিবির ক্যাডাররা। এই ঘটনায় সোহরাওয়ার্দী হলের 8 শিক্ষার্থী আহত হয়। 2011 সালের 12ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পিছনে শিবির ক্যাডাররা কুপিয়ে জখম করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মাসুদ রানাকে। 2012 সালের 8ই এপ্রিল তাপসী রাবেয়া হলের সামনে শিবির ক্যাডাররা কুপিয়ে জখম করে রাবি ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম হোসেন টিপুকে। 2012 সালের 10ই মে তালাইমারী শহীদ মিনারের পাশে শিবির ক্যাডাররা কুপিয়ে জখম করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মাসুদ পারভেজকে। 2012 সালের 20 অক্টোবর রাবি সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় রাতে শিবির ক্যাডারের হাতে ছাত্রলীগ কর্মী আব্দুর রহিম খুন হন এবং একই দিন দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী ইমরান হোসেন গুপ্ত হামলার শিকার হন। 2012 সালের 24 অক্টোবর নগরীর RDM মার্কেটের সামনে শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শেরেবাংলা হলের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রতনকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। 2012 সালের 21শে নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান তাকিমকে সন্ধ্যায় ক্যাম্পাসের পশ্চিম পাড়ায় শিবির ক্যাডাররা কুপিয়ে জখম করার পর এক পা এবং এক হাতের রগ কেটে দেয়। 2013 সালের 17ই মার্চ রাতে ক্যাম্পাসের পাশে বিনোদপুর বাজারে মহানগরীর 30 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের হাত পায়ের রগ কেটে দেয় শিবির। 2013 সালের 14 এপ্রিল রাতে শিবিরের বর্বরতায় পা হারিয়েছেন রাজশাহী জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকায় হামলার শিকার হন হাবিব। ক্যাডাররা তার বাম পা এবং ডান হাতের রগ কেটে দেয়। পরে চিকিৎসকরা হাবিবের ডান পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলে। তার জীবন কোনোমতে রক্ষা হয়। 2013 সালের 23শে আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সৈয়দ আমির আলী হলে ছাত্রলীগের আলোচনা সভা শেষ করে রাত 10টার দিকে 5-6 জন নেতাকর্মী সহ মাদার বক্স হলের দিকে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক SM তৌহিদ আল হোসেন তুহিনের ডান হাত ও পায়ের রগ কেটে দেয় শিবির সন্ত্রাসীরা। এ সময় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাওন শিবিরের হামলায় আহত হয়। শাওন গুলিবিদ্ধ হয়। 2013 সালের 8ই অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সাদ্দামের হাত এবং পায়ের রগ কেটে দেয় শিবির ক্যাডাররা। এ সময় সে ফুসফুসে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। 2013 সালের 14ই নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাহ মখদুম হলের সভাপতি খলিলুর রহমান মামুন ছাত্র শিবিরের হাতে নিজ জেলা গাইবান্ধাতে নিহত হন। 2013 সালের 17ই নভেম্বর শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের এক কর্মচারী সাবেক ছাত্রলীগ নেতা সেলিম রেজা খান সেলুর রগ কেটে দেয়। 2013 সালের 28 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে ককটেল হামলা করে শিবির ক্যাডাররা। এতে হাত বোমার স্প্রিন্টারের আঘাতে আহত হন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক কাজী লিংকন ও উপপ্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম শুভ্র। এ সময় আরো আহত হন সকালের খবরের আলোকচিত্রী আজহার উদ্দিন ও এটিএন নিউজের ক্যামেরাম্যান রুবেল হোসেন। 2013 সালের 18 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচুন্ডি এলাকায় শিবির ক্যাডাররা মতিহার থানার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ডিউকের 2 হাত পায়ের রগ কেটে দেয়। Like, comment, and subscribe.